Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি সিটিজেন ভিউজের নিয়মিত অনুষ্ঠান নাগরিক সংলাপ। আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের নিয়মিত অতিথি জনাব মাহবুব হুসাইন প্যারিস থেকে জয়েন করেছেন, সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। আপনাদের সকলকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল এবং মাহবুব ভাই, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ রাজু ভাই, আপনাকেও অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং পাশাপাশি অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সকলের প্রতি জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং এই মাসটি হচ্ছে রোজা এবং পাশাপাশি আমাদের স্বাধীনতার মাস। আমি রমজান মোবারকের খোশ আমদিদ জানাচ্ছি, পাশাপাশি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের যারা এই যুদ্ধে জীবন দান করেছেন তাতে আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি রাজা ভাই। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জনতার দাবি। সো আসলে গত সপ্তাহে আমরা যে পরিস্থিতিগুলোর সম্মুখীন হয়েছি মাহবুব ভাই, আপনি দেখেছেন, সব নিউজই আপনার নিশ্চয়ই আপনার নখদর্পণে আছে। সেটা হলো যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশের একটি মিশ্র প্রতিক্রিয়া সবার মধ্যে সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেদিন আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা তাদের নাই, এরপরে থেকেই মূলত দাবিগুলো আরো মানে জোরালো হয়। বিশেষ করে ছাত্র জনতার দাবি এবং অন্য অন্য পার্টিগুলো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, সেই দাবিগুলো কিন্তু স্পষ্ট হয়ে এসছে। তো সেক্ষেত্রে এখানে আপনার হাসান আবদুল্লাহ যেটা হাসনাত আবদুল্লাহর যে স্ট্যাটাসটা, এটা সব থেকে মার্কেটে একটা সাড়া ফেলছে যে হাসনাত আবদুল্লাহকে ক্যান্টনমেন্টে ডেকে, মানে সে যদিও কারো নাম উল্লেখ করে নাই, কিন্তু অবশ্যই দায়িত্বশীল পর্যায়ে থেকে তাকে বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য যেন তারা কাজ করে। তো এই ক্ষেত্রে আমি আপনার ব্যাখ্যা এবং মূল্যায়ন জানতে চাচ্ছি। ধন্যবাদ রাজা ভাই। এখন তো জুলাই অভ্যুত্থানের এবং এনসিপির নেতা হাসান আবদুল্লাহ যে ফেসবুক স্ট্যাটাসটা, এটা এখন টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, এবং এটাকে বেশ করেই মূলত রাজনৈতিক অঙ্গনে একদম উত্তাপ ছড়াচ্ছে। রাজা ভাই, আমাদেরকে স্মরণ করতে হবে যে 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব কেন হয়েছিল, এটা নিশ্চয়ই আমরা সবাই ভুলে গেলে চলবে না। একটি 15 বছরের স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে রক্তপাতের যে বন্যা বয়ে গিয়েছিল 2 মাস, জুলাই আগস্ট, এবং সর্বশেষ 5 আগস্ট আমরা রাহমুক্ত হয়েছি। বাংলাদেশ নতুন করে তার স্বকীয়তা ঘোষণা করেছিল ছাত্র জনতা এবং দেশের আপামর জনগণ, পাশাপাশি সকল রাজনৈতিক দল যারা এই মুভমেন্টের স্টেক হোল্ডার ছিল তাদের মধ্য দিয়ে। সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে যেই ধরনের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে, সেটার মূল হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার আসন থেকে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের কোনো ইচ্ছে নেই। এই ঘোষণার পরপরই সারা দেশেই মোটামুটি, বিশেষ করে যারা 24-এর গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী এবং আহত, নিপীড়িত, যারা জেল জুলুমের শিকার হয়েছেন, তাদের পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঝড়ের পাশাপাশি আমরা দেখলাম যে 11ই মার্চের একটি তথ্যকে সামনে এনে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হাসান আবদুল্লাহ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে ক্যান্টনমেন্ট থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আওয়ামী লীগকে তারা নতুনভাবে নিউ ফর্মে ফিরে আনার জন্য এক ধরনের প্রস্তাব তারা দিয়েছেন। এবং এই প্রস্তাবটা দেওয়ার পর গত পরশুদিন মূলত হাসনাত তার ফেসবুক স্ট্যাটাসে এই কথাটি এনেছেন, এবং তাও আমি মনে করি যে বেশ কিছুদিন পরে, অ্যাবাউট 7-8 দিন পরে হাসনাতের এই ধরনের স্ট্যাটাসটি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের, বলবো যে, আগ্নেয়গিরির উৎপাতের জন্ম দিয়েছিল।
হাসনাতের এই বক্তব্যের সাথে বাংলাদেশের আপামর জনগণের একাত্মতা আছে বলে আমরা অনুমান করছি। সারা দেশের সাধারণ মানুষ, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ, বিশেষ করে সামাজিক মাধ্যমে যেভাবে লেখালেখি করছেন, তাতে মনে হচ্ছে যে হাসনাতের এই বক্তব্যটাকে জাতি গ্রহণ করেছে। আজকে সেনাবাহিনী এবং সেনাপ্রধান এই দুইটা জিনিস এক জিনিস নয়, কিন্তু এখানে গুলিয়ে ফেলা হয়। আপনি দেখবেন রাও ক্লাবে সেনাপ্রধান যে বক্তব্য রেখেছিলেন যে তিনি বলেছেন যে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের মানে প্রপাগান্ডা, কিন্তু এইটা হচ্ছে যে তার একটা কৌশল। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে যারা 24-এর গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত, তারা কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয় না এবং নিতে পারে না। কারণ আমরা মনে করি আমাদের সেনাবাহিনী একটি চৌকুশ সুশৃঙ্খল বাহিনী এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক বলে আমরা মনে করি। সেনাপ্রধান হচ্ছে শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান। এখানে এখানে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসটাকে যারা আওয়ামীপন্থী তারা এটাকে সেনাবাহিনীর বিরুদ্ধে বলে অপপ্রচার চালিয়ে করে। দেওয়ার একটা অপচেষ্টা জি, করা হয়েছে। কিন্তু এটা তো সেনাবাহিনীর বিরুদ্ধে না, এটা তো সেনাবাহিনীর যারা বিরুদ্ধে অবশ্যই না। যারা যারা এটা কোনো ফেসিবাদকে একজন ফিরিয়ে আনতে ব্যক্তির। চাচ্ছে, জি, যারা যারা ফেসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে, তার মধ্যে অন্যতম সেনাপ্রধান এবং তার সাথে যারা আছেন এবং সেই আপনি দলের আপনি আপনি নিশ্চয়ই এর সঙ্গে সঙ্গে আসিফের একটা ইন্টারভিউ গতকালকে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। আসিফ যেখানে বলেছে যে সেনাপ্রধান তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে বলেছিল যে কাকে আপনার উপদেষ্টা করা হবে, প্রধান উপদেষ্টা করতে চায়। তো ওরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে তখন সেনাপ্রধান কিন্তু তাদেরকে বারবার করে সেখান থেকে সুইচ করার জন্য বারবার করে বলছে। শেষ পর্যন্ত তারা সেনাপ্রধান এটাকে মেনে নিয়েছে এবং খুব বুকে পাথর চেপে মেনে নিয়েছে, এরকম ধরনের একটা বক্তব্য আপনার আসিফ দিয়েছে। আপনার এই আসিফের বক্তব্য এবং হাসানাত আবদুল্লাহর বক্তব্য আমি তো মনে করি সিমিলার। আপনি কি মনে করেন? আচ্ছা ভাই, দেখেন আসিফের যে সাক্ষাৎকারটা, এটা কিন্তু আরো আগের সাক্ষাৎকার, যেটা মানে প্রচারিত হয় নাই, কিংবা আমি বলবো যে প্রচার করতে দেওয়া হয় নাই। সেখানে এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল যাতে করে প্রচার না হয়, কিন্তু গত পরশুদিনটা অলরেডি প্রচারিত হয়ে গেছে। আসিফের বক্তব্যে যে পুরো ক্লিয়ার যে সেনাপ্রধানের প্রশ্নে, অর্থাৎ আহ, মানে প্রধান অ্যাডভাইজার নেওয়ার প্রশ্নে সেনাপ্রধানের যে ধরনের আচরণ, সেই আচরণটা খুবই দুঃখজনক ছিল। কারণ দেখেন, একটি বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু এটা উত্থানটা ঘটেছে আমাদের। সেখানে সে নানা রকমের কথা বলেছেন। সেনা মানে ডক্টর ইউনূস সম্পর্কে তিনি বলেছেন সে আপনার কনভিক্ট, তারপরে সে নানা রকমের সে কথা বলেছেন। সর্বশেষ তিনি বলেছেন যে আমি এটাকে পাথরে চাপা কষ্ট মানে মধ্য দিয়ে আমি গ্রহণ করলাম। যে কারণে আমি মনে করি যে সেনাপ্রধান শুরু থেকেই এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি তার একটা অনাস্থা মানে কি বলে প্রতিমান হয়েছে এবং এটাকে প্রকাশ্যে চলে এসেছে। সুতরাং সেনাপ্রধানের এই বক্তব্যটা অবশ্যই দুঃখজনক এবং এবং অনভিপ্রেত, এবং এটা একটা উদ্ধতপূর্ণ বক্তব্য। আমি মনে করি যে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে নিয়ে অতীতে যে কথাগুলি বলেছেন তার বহিঃপ্রকাশে ঘটিয়েছে রাও ক্লাবে। সেদিন তিনি ডক্টর ইউনূস সাহেবের নাম মানে মাননীয় শব্দ ব্যবহার করেনি এবং সম্মানসূচক শব্দ ব্যবহার না করে তার নাম উচ্চারিত করেছেন। তার মানে তার ভিতরে একটা ক্ষোভ এখনো কাজ করছে। সুতরাং যদি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিষয়ে যদি সেনাপ্রধানের ক্ষোভ কাজ করে, তাহলে আমি তো মনে করি আমরা বেশি দূর আগাতে পারবো না। সেজন্য এখনই সময় এই বিষয়ে জাতিগতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া। রাজা ভাই, ধন্যবাদ মহোপায়। তো এই মুহূর্তে যে প্রশ্নটা জাতির সামনে হাজির সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। তো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আপনি দেখছেন রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একটা মিশ্র ব্যাপার আছে। বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন মহলের কেউ কেউ চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক, হ্যাঁ, তাদের বিচার করা হোক। কেউ কেউ বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ টোটালি নিষিদ্ধ করা হোক। বিচার তো অবশ্যই হতে হবে, পাশাপাশি নিষিদ্ধ। আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করতে পারবে না, কারণ এটা একটা ফ্যাসিস্টের দল। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এবং একটু বিশ্লেষণ করবেন যে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল কোন ধরনের বক্তব্যগুলো দিচ্ছে আমাদের দর্শকদের জন্য প্লিজ। রাজা ভাই, জুলাই অভ্যুত্থানের পরেই তো মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্ন উঠেছিল এবং সারা দেশের মানুষ এই দলটা নিষিদ্ধ চেয়েছে। কিন্তু ছাত্ররা যখন বলল যে তারা 31শে ডিসেম্বর তারা একটা জুলাই ডিক্লারেশন ঘোষণা করবে,
তখন দেখা গেল যে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি মূল দল, যেটা বড় দল বাংলাদেশের, তারা বললেন যে না, আমরা আলোচনা ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে আমরা এটা ঘোষণা করব। কিন্তু সেটা আর হয় নাই। যেটা নাহিদ ইসলাম তার বক্তব্যে ইতিমধ্যে বলেই ফেলেছেন যে এটা করতে গিয়েছে দুটা বিষয় এখানে। একটা হচ্ছে যে প্রেসিডেন্ট চুপ্পু এবং জুলাই ডিক্লারেশনটার বিষয়ে যখন তারা এগিয়ে আসলেন, তখন রাজনৈতিক দলগুলো তাদেরকে থামিয়ে দিলেন এবং তারা বললেন যে তারা নিজের আলোচনার ভিত্তিতে এটা করবেন। কিন্তু সর্বশেষ এটা হয় নাই। যদি হতো, তাহলে আমি মনে করি যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা এত জটিল আকার ধারণ করতো না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে রাজা ভাই, আমি মনে করি 24-এর যে বিপ্লব, এটা ব্যর্থ হওয়ার দিকে ধাবিত হবে। কারণ আওয়ামী লীগকে আজকে যদি নতুন করে, যেটা আমরা শুনছি এখন, সাবির চৌধুরী, সাবির শিরিন এবং তাপসের নেতৃত্বে একটি লিবারেল দল, অর্থাৎ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনাকে তারা গ্রহণ করবে না, এই ধরনের কথা, এটা এক ধরনের ষড়যন্ত্র, এক ধরনের মানে কূটকৌশল হিসেবে আমি মনে করি। কারণ তারা এদের মাধ্যমে এসে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করবে, তারপর তারা মূল ফেসটা তারা দেখাবে। এবং এর পিছনে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একটা সরাসরি এখানে ইন্ধন আছে এবং তাদের একটা ষড়যন্ত্র কাজ করছে। কেননা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কিন্তু ভারতে অবস্থান করছেন। কারণ শেখ হাসিনা দীর্ঘদিন পরীক্ষিত ভারতের একজন বন্ধু, এবং ভারত যা চেয়েছে শেখ হাসিনা তাই দিয়েছেন। আপনারা জানেন শেখ হাসিনা বক্তব্যে বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি তা মানে আজীবন ভারত যদি শোধ না করে এটা শেষ হবে না। তো আজকে রাজা ভাই, আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই কারণে, কারণ বাংলাদেশের ডেমোক্রেসি, স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্থবহ করার জন্য আওয়ামী লীগের নিষিদ্ধের বিকল্প নাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বিএনপির আপনি নেতা, অর্থাৎ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি আমাদের মাহমুদুল খোকন ভাই, তিনি বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করেনি। এই যে কথাটা রাজা ভাই, এটা যে এক ধরনের, আমি বলবো যে রাজনৈতিক আহ শিষ্টাচার বহির্ভূত। কারণ গত 15 বছরে এই দলের নামেই তো সবকিছু হয়েছে, আওয়ামী লীগের নামেই সবকিছু হয়েছে। সারা সারা বাংলাদেশে নিপীড়ন, নির্যাতন, গুম খুন, আয়নাঘর থেকে শুরু করে সবই হয়েছে। এবং সর্বশেষ জুলাই আগস্ট 2টি মাস যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানে বাহিনীকে ব্যবহার করে আমাদের ওপর স্টিমুলো চালানো হয়েছে, গুলি চালানো হয়েছে, এবং শিশু, আব্বা, আবাল, বৃদ্ধ, বনিতা, নানা শ্রেণীর মানুষ এখানে জীবন দান করেছে। এখন যদি আজকে খোকন ভাইয়ের এই কথা বলেন কিংবা রিজভী আহমেদের এই কথা বলেন, তাহলে আমরা এখানে এক ধরনের ষড়যন্ত্র আমরা খুঁজবো। কারণ তারা কি ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছেন, নাকি তারা ইচ্ছা করে তারা এই কাজটি না, করছে? আমার কাছে মাহবুব ভাই মনে হয়েছে যে ওনারা দেউলিয়া হয়ে গেছে। ওনাদের আচরণ দেখে মনে হচ্ছে ওনারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এখন এই 2024-এর বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য একটা মানে চরম একটা সুসময় আমি মনে করি। এবং এদেশের সাধারণ মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষ, তারা সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে। এবং এক্ষেত্রে বিএনপি বলেন, জামাত বলেন, দ্যাট ইজ, আমি বলতে চাচ্ছি যে এই গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলোর জন্য একটা বড় বিজয়। এরপরেও তারা কি কারণ জেনে ভারতের মুখাফুখি হতে হচ্ছে তাদেরকে, এবং ভারতের কাছে নতজানু হয়ে তাদের কথা বলতে হচ্ছে, মানে এটা খুবই আমি মনে করি দুঃখজনক। কারণ এই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করাটাই তো একটা ভারতের এখন নতুন করে একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আপনি দেখবেন, খেয়াল করে যে আমেরিকার যে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড গত সপ্তাহে ভারত ভিজিট করছে, ইন্ডিয়া ভিজিট করে সেখানে এক ধরনের একটা ঔদ্ধত্যপূর্ণ বাংলাদেশ সম্পর্কে একটা মিথ্যা এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছে, যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে আপনি একটু যদি রাজা ভাই, আপনি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যখন বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেনাবাহিনীর ভিতরে কিছু বিপদগামী অফিসার যারা গত 15 বছরে হাসিনার এই নানা রকমের অপকর্মকে তারা স্বীকৃতি দিয়েছে এবং সহায়তা করেছে, এবং আওয়ামী লীগের দ্বারা মানে মনোনীত সেনাপ্রধান এবং তার যারা সভাসদবৃন্দ আছেন, বিশেষ করে যারা 15 বছর আওয়ামী লীগকে নানা অপরাধগুলোকে জায়েজ করার জন্য সহায়তা করেছেন, সেই সময় আপনার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের এই বক্তব্য খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত মনে করি আমি। যে কারণে সরকারের পক্ষ থেকে এটা জোরালোভাবে প্রতিবাদ করা হয়েছে। আপনি দেখছেন যে তুলসী গাবার্ড ভারতে এসে তিনি এনডিটিভির তে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশে মানে আপনার সংখ্যালঘু নির্যাতন এবং পাশাপাশি খেলাফত নিয়ে তার একটা মন্তব্য এখানে আসছে। আমি রাজা ভাই স্পষ্ট বলতে চাই, আমরা যারা প্রবাসী থাকি, আমরা তো ছাত্র উপরে থাকি, আমরা কিন্তু সবসময় বাংলাদেশকে অবজার্ভ করি, আমরা দেখার চেষ্টা করি। ইভেন কি বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে বিপ্লবের পরে কোনো মানুষের ওপর
কোনো রকমের নিপীড়ন নির্যাতন হয়েছে কিনা এটা কোনো প্রমাণ নেই। বরঞ্চ যারা এগুলো করতে গিয়েছিল, নানা রকমের ষড়যন্ত্র করতে গিয়েছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়েছে। এবং গত 2 বছরে গত এই এই যে বিপ্লবের পরে আপনার হিন্দু সম্প্রদায় বলেন, অন্য অন্য সম্প্রদায় বলেন, সবাই কিন্তু নির্বিঘ্নে, অবাধভাবে এবং স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করতে পেরেছে। এটা গত 53 বছরে হয় নাই বলে অনেকে মন্তব্য করেছেন। আর যারা রাস্তায় এসেছিলেন, ধরেন মানে কি বলে, এই ইসকন লীগ বলেন, তারপরে সংখ্যালঘু লীগ বলেন, তারা কিন্তু এসেছিলেন ষড়যন্ত্রের অংশ হিসেবে। কিন্তু মূল যারা বাংলাদেশের সংখ্যালঘু, আমি তো সংখ্যালঘু শব্দের সাথে আমি একমত না। আমাদের অ্যাডভাইজার প্রধান অ্যাডভাইজার বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, সে যে ধর্মের হোক না কেন, তারা বাংলাদেশের নাগরিক। এখানে সংখ্যালঘু শব্দটাকে মানে মানে এনে মূলত মানে মানবিক অধিকারকে খর্ব করা হয়। যে কারণে আমি বলবো যে বাংলাদেশের নাগরিকরা মানে যার যার ধর্ম শেষে পালন করার জন্য সুযোগ পাচ্ছে এবং তারা করছে। কিন্তু তুলসী গাবার্ডের এই বক্তব্যটাকে আমি মনে করি এক ধরনের দুঃখজনক। একজন রাজনীতিবিদ তুলসী গাবার্ড সম্পর্কে আমাদের বাংলাদেশের বলেছেন যে সে একজন মানে এক ধরনের মানে মিক্সড ফ্যামিলি থেকে এসেছে। কারণ আপনি জানেন যে তার মা হিন্দু ধর্ম গ্রহণ করার কারণে তাদের ভাই বোনদের প্রত্যেকের নামের সাথে কিন্তু এই ধরনের হিন্দু শব্দটাকে যুক্ত করা হয়েছে। ভারতে যারা হিন্দু, তারা যেভাবে ধর্মটাকে ধারণ করে, আর যারা কনভার্টেড হিন্দু হয়, তারা কিন্তু তার থেকে বেশি ধারণ করে এবং তারা বেশি স্টাডি করে। যে কারণে এই তুলসী গাবার্ড মানে তার পড়াশোনার মধ্য দিয়ে সে কঠিনভাবে একজন হিন্দুত্ব মনের মানুষ হিসেবে নিজেকে জাহির করেছে। এবং মোদি যে চিন্তা ধারণ করে, তুলসী গাবার্ড সে একই চিন্তা ধারণ করে। আমি মনে করি না তুলসী গাবার্ডের চিন্তা আর মার্কিন মানে আমেরিকানদের চিন্তা এক। কারণ এটা তুলসী গাবার্ডের ব্যক্তিগত চিন্তার বহিঃপ্রকাশ। সেজন্য আমি বলবো যে তুলসী গাবার্ড এই ধরনের বক্তব্যকে আমরা মানে ধিক্কার জানাই, নিন্দা করি এবং আমরা এটাকে প্রত্যাখ্যান করি। রাজা ভাই, ধন্যবাদ মাহবুব ভাই। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি একটা বিষয়ে কনক্লুশনে নিয়ে আসতে চাই, সেটা হলো সেনাপ্রধান এর ব্যাপারে এবং এই প্রেসিডেন্ট চুপ্পুর ব্যাপারে। এবং সেনাপ্রধান এবং এই প্রেসিডেন্ট চুপ্পুর ব্যাপারে যদি এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কনসার্ন না হয়, তাদেরকে পরিবর্তন করে একটা ফ্রি এবং মানে ফ্রেশ একটা অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের সরকারের যদি এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত না করতে পারে, সেক্ষেত্রে আমি একটা মানে বড় বিপদ আমি আশঙ্কা করছি বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের এক্ষেত্রে আপনি কি মনে করেন, যদি চুপ্পু এবং এই একে সরানো না হয়, আপনার ওয়াকারকে যদি সরানো না হয় সেনাপ্রধান থেকে, এবং প্রেসিডেন্ট পদ থেকে চুপ্পুকে যদি সরানো না হয়, এক্ষেত্রে আপনি কি মনে করেন? হ্যাঁ রাজা ভাই, আমি আপনার সাথে 100% একমত যে বিপ্লবের পরবর্তী পর্যায়ে উচিত ছিল সাংবিধানিক দুটি পোস্টকে, যারা সবচেয়ে বেশি ক্ষমতা ধারণ করে, সেই বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান, এদের ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের এক ধরনের ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল সরিয়ে দেওয়ার বিষয়ে। কিন্তু কেন যে করলো না, কি কারণে করলো না, এটা তো আমরা সবাই এখানে স্পষ্ট। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে যে এই বিপ্লব পরবর্তী পর্যায়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের মানুষ নিউ ব্লাডকে চয়েস করবে। এর একটা মানে ভীতি রাজনৈতিক দলের মধ্যে কাজ করছে। যে কারণে তারা মানে মনে করছে যে যদি আজকে সুপ্পুকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে নিশ্চয়ই নতুন বিপ্লবে যারা ধারণ করছে সেই ধরনের মন সম্পন্ন একজন রাষ্ট্রপতি সেখানে নিয়োগ হবে, এবং এক্ষেত্রে তারা মানে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে। মানে একটা পেশার মানে বর্তমান গভর্নমেন্ট মানে ইন্টারিম গভর্নমেন্টকে এই বিপ্লবোত্তর যে মানে রক্তের মধ্যে দিয়ে যে গভর্নমেন্ট সৃষ্টি হয়েছে, তাদেরকে এক ধরনের পেশার রাখার জন্য মূলত রাজনৈতিক দলগুলি কাজ করছে। আজকে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে চুপ্পু এবং সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ব্যাপারে যদি একটা না হওয়া যায়, যাবে আমরা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হব। কারণ অলরেডি কিন্তু দেখেন ইন্ডিয়ান টেলিভিশনগুলোতে, কিছু টেলিভিশনগুলোতে গত পরশুদিন থেকেই এক ধরনের প্রপাগান্ডা শুরু হয়েছে যে বাংলাদেশে সেনাপ্রধানের নেতৃত্বে মানে সারা দেশে সেনা মোতায়েন এবং এক ধরনের কি বলে সিভিল ওয়ার শুরু হয়ে গেছে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু ইন্ডিয়ান হেজিমনিকে আবার ফিরিয়ে আনার জন্য এক ধরনের পায়তারা। সুতরাং আমাদের 3টা জিনিস এখানে আজকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে জাতির জন্য: এক, চুপ্পু রাষ্ট্রপতি; 2 হচ্ছে সেনাপ্রধান; এবং 3 হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার মধ্য দিয়ে একটি সক্রিয় বাংলাদেশ বিনির্মাণে নতুন যাত্রা আমাদের শুরু করতে হবে। এবং এর মধ্য দিয়ে একটি নতুন বন্দোবস্ত, যে বন্দোবস্ত বাংলাদেশের সাধারণ মানুষের জন্য শান্তি,
সৌহার্দ্য, সম্প্রীতি এবং প্রত্যেকটা মানবিক অধিকার তারা ভোগ করবে রাজা ভাই। এটা হচ্ছে আমার বক্তব্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমরা আবার পরবর্তী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে আমরা আবার আসবো। সে পর্যন্ত দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহবুব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ধন্যবাদ রাজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সজাগ থাকবে এবং সজাগ দৃষ্টি রাখবে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।